উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। দেশ থেকে রাজ্য এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরাখবর শোনার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত এবং কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি। ওয়াকফ ইসলাম ধর্মের দানের একটি রূপ মাত্র, এটি ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়। 21 মে বুধবার সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ শুনানিতে জানিয়ে দিল কেন্দ্র। সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে বলেন, ওয়াকফ একটি ইসলামী ধারণা ঠিকই, কিন্তু এটি ইসলাম ধর্মের মৌলিক বা অপরিহার্য অনুষঙ্গ নয়। এটি কেবল দানের একটি মাধ্যম, যা প্রতিটি ধর্মেই রয়েছে। খ্রিস্টান ধর্মেও দান আছে, হিন্দু ধর্মে দান এর রীতি রয়েছে, শিখ ধর্মেও একই ব্যবস্থা দেখা যায়। তিনি আরও বলেন, ওয়াকফ বোর্ড কেবলমাত্র ধর্মনিরপেক্ষ কাজ পরিচালনা করে থাকে। এই প্রসঙ্গে ওঠে মন্দির পরিচালনার বিষয়। মন্দির পরিচালনা একান্তই ধর্মীয় কাজ, যা ওয়াকফের মতো নয়। মন্দিরের প্রশাসনের দায়িত্ব এমনকি একজন মুসলমানের হাতেও থাকতে পারে, শেষে জুড়ে দেন আইনজীবী। এই যুক্তিগুলি উপস্থাপন করা হয় মুসলিম পক্ষের বক্তব্যের একদিন পরেই। কেন্দ্রের পক্ষে আদালতে উপস্থিত থেকে তুষার মেহতা জানান, বিতর্কিত ওয়াকফ বাই ইউজার নীতির আওতায় যেসব সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়েছে সেগুলি পুনরুদ্ধার করার আইনগত অধিকার সরকারের রয়েছে। বলেন, সরকারি জমির উপর কারও ব্যক্তিগত অধিকার নেই। সুপ্রিম কোর্টের রায়ও বলছে, যদি কোনো সম্পত্তি সরকারের হয় এবং তা ওয়াকফ হিসেবে ঘোষিত হয়ে থাকে, তাহলেও সরকার সেই সম্পত্তি রক্ষা করতে পারবে। বাংলাদেশের মাটিতে বিতর্কিত হিউম্যান করিডরে আপত্তি জানালেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। সেনাবাহিনী প্রধান ওই করিডরকে রক্তাক্ত করিডর বলে উল্লেখ করে সেই প্রস্তাবকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছেন। বুধবার ঢাকায় সেনানিবাস থেকে আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেন সেনাপ্রধান ওয়াকার। মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ সামগ্রী পাঠাতে বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাষ্ট্রসংঘ। যদিও সেই প্রস্তাব আসলে আমেরিকার বলে কূটনৈতিক মহলের খবর। সেনাবাহিনী প্রথম থেকেই ওই প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। বুধবার সেনাপ্রধান তার বাহিনীকে জানিয়ে দিলেন, ওই প্রস্তাব তারা মানবে না। সেনাপ্রধান বলেছেন, এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। এই বৈঠক মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা হতে পারেনি বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক থাকায়। জানা গিয়েছে, বৈঠকে সেনাপ্রধান গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। তিনি দৃঢ়ভাবে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এবার আমেরিকার পথে গড়াগড়ি খেতে চলেছে ভারতে বহুমূল্যে বিক্রিত রকমারি আম। আমেরিকার কর্তৃপক্ষ নানান অজুহাতে 15টি রপ্তানিকৃত আমের সম্ভার লস এঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে আটকে রেখেছে। আমেরিকার বক্তব্য, এইসব রপ্তানির নির্দিষ্ট প্রক্রিয়া মানা হয়নি, তাই এই বিপুল পরিমাণ আম দেশে ঢুকতে দেওয়া যাবে না। ফলে অতি সহজে পচনশীল প্রায় 5 লক্ষ মার্কিন ডলারের আম নষ্ট হওয়ার সময় গুনছে। এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা এক বিপুল পরিমাণ ক্ষতির মুখোমুখি। হয় তাদের আমেরিকাতেই এই বাক্সের আম ফেলে দিতে হবে, নয়তো এগুলোকে দেশে ফিরিয়ে আনতে হবে, যার আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি। যে কারণে অধিকাংশ ব্যবসায়ী সেদেশেই আম নষ্ট করে রাস্তা বেছে নিতে চলেছে বলে জানা গিয়েছে। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, আর সেই কাজে জল মেশানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে জেলা শাসক সহ ভোটার লিস্টের কাজের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, ভোটার লিস্ট নিয়ে ডিএম সহ সকলকে বলবো, নিজেরা বসে কাজ দেখুন। সকলকে খারাপ বলছি না, তবে সর্ষের মধ্যে ভূত আছে, এটা নজর দিতে হবে। প্রসঙ্গত, বাংলার ভোটার লিস্টে বহিরাগতদের নাম ঢোকানো হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছিলেন, খোদ নির্বাচন কমিশনের একাংশকে ব্যবহার করে এভাবে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো হচ্ছে। অনলাইনে কেন ভোটার লিস্টের নাম তোলা হবে, কেন সশরীরে নয়, তা নিয়েও বড় প্রশ্ন তুলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ভোটার লিস্টের কাজের ক্ষেত্রে প্রশাসনের একাংশের মধ্যে গাছাড়া মনোভাবও দেখা যায় বলে অভিযোগ। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে ঘুরবে বহুদলীয় প্রতিনিধি দল। বুধবার একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাবেন আরও 4 দেশে। সেজন্য এদিন সাত সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন।
অভিষেক যে প্রতিনিধি দলের সদস্য, সেই প্রতিনিধি দল এশিয়ার 5টি দেশে যাবে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে গত 7 মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারত স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকেই নিশানা করা হয়েছে অপারেশন সিঁদুরে। পাকিস্তান সেনার কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি, পাকিস্তানের সাধারণ নাগরিকদেরও নিশানা করা হয়নি। এই কথাই বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দেশে দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে সে কথাও তুলে ধরবে প্রতিনিধি দলগুলি। তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে এশিয়ার 5টি দেশে যাচ্ছেন সুন্দরী দেশধরী জ্যোতি মালহোত্রা এবং আলী হাসান নামে একজন আইএসআই চরের হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্তকারীদের হাতে এসেছে। আপাতত সেটাই খুঁটিয়ে দেখা হচ্ছে, আর তাতেই দেখা যাচ্ছে ওই আইএসআই এর চরকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন জ্যোতি, এবং বিয়ের পর পাকিস্তানে চলে যাওয়ার কথাও বলেছেন তিনি, যা থেকে তদন্তকারীদের দাবি হাসানের সঙ্গে রীতিমতো প্রেমের সম্পর্কেই জড়িয়ে পড়েছিলেন জ্যোতি। প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী দেশধরী জ্যোতি মালহোত্রা। 2023 সালে ভারতের পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে অর্থাৎ জ্যোতির আলাপ, কর্মী ঘনিষ্ঠতা, এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাস থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার। দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এরপর হোয়াটসঅ্যাপ চ্যাটকে কেন্দ্র করে নানা তথ্য হাতে এসেছে। দাবি, জ্যোতির মাধ্যমে আইএসআই এর হাতে চলে যেত ভারতীয় এজেন্টদের তথ্য, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে চ্যাট থেকেই। এদিকে পুলিশের হাতে এলো হরিয়ানার ইউটিউবারের ডায়েরি। সেই ডায়েরিতে আরও স্পষ্ট হয়েছে তার পাকযোগ। পুলিশ সূত্রের দাবি, জ্যোতির যে ডায়েরিটি পাওয়া গিয়েছে তাতে লেখা রয়েছে 10-11 পাতা। এর মধ্যে 8 পাতা ধরে রয়েছে ইংরেজিতে লেখা পাক ভ্রমণের সাধারণ নোটস, আর 3 পাতা জুড়ে হিন্দিতে পাকিস্তান সংক্রান্ত নিজের অনুভবের কথা লিখেছেন জ্যোতি। এক জায়গায় জ্যোতিকে লিখতে দেখা গিয়েছে, পাকিস্তানে 10 দিন কাটানোর পর আজ আমার দেশে ফিরলাম ভারতে। আমরা জানি না সীমান্তের এই দূরত্ব কতদিন থাকবে, কিন্তু হৃদয়ের দুঃখ কষ্ট দূর হোক। আমরা সবাই একই ভূমির, একই মাটির। জানা যাচ্ছে ডায়েরিতে পাকিস্তানের আতিথেয়তা নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন জ্যোতি। বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণের নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে অপপ্রচার চালাচ্ছিল পাক সেনা। সেই অভিযোগ একেবারে নস্যাৎ করে দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানান, গোটা ঘটনায় ভারতের কোনো যোগ নেই। আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্ত সমস্যায় ভারতকে দায়ী করাটা ইসলামাবাদের অভ্যাসে পরিণত হয়েছে। বুধবার ফের রক্তাক্ত বালুচিস্তান। আত্মঘাতী একটি গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয় 3 শিশুসহ 5 জনের, আহত হয়েছেন 38 জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খুজদার জেলায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই একাধিক পাক সংবাদ মাধ্যমে শুরু হয় ভারত বিরোধী প্রচার। পাক সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ভারতীয় জঙ্গিরা পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের বীজ বুনছে। আমজনতা এবং নিষ্পাপ শিশুদের নিশানা করেছে এই জঙ্গিরা। পরিকল্পনা করে বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে ভারত, এমনটাই দাবি পাক সেনার। ইসলামাবাদের এমন বিস্ফোরক দাবির পর পাল্টা দিয়েছে ভারত। যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়ার পাশাপাশি পাকিস্তানকেও একহাত নিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, খুজদারের ঘটনায় ভারতের যোগ রয়েছে বলে পাকিস্তান যে অভিযোগ এনেছে তা নস্যাৎ করছি। বালুচিস্তানে যতজনের মৃত্যু হয়েছে তাতে ভারত শোকাহত। আসলে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসাবে পাকিস্তানের যে পরিচিতি, সেদিক থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। পাকিস্তান সন্ত্রাস দমনে ব্যর্থ, সেটা লুকাতে চাইছে তারা। আসলে ওদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করাটা ওদের অভ্যাসে পরিণত হয়েছে। তবে গোটা বিশ্বকে বিভ্রান্ত করতে পাকিস্তানের এই পদক্ষেপও ব্যর্থ হবে।